নমস্কার। অডিও বুক বাই বাণীস্মৃতি চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাব সমরেশ বসুর লেখা একটি ছোট গল্প ষষ্ঠ ঋতু। আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সমৃদ্ধ করবেন। শুরু করছি আজকের ছোট গল্প সমরেশ বসুর লেখা ষষ্ঠ ঋতু। মেয়ে মানুষটি দাঁড়িয়েছিল দরজার কাছে। সামনের রাস্তাটি উত্তর দক্ষিণে লম্বা, সরু রাস্তা, দুপাশে ঘিঞ্জি বাড়ি। রাস্তার ধারে পান বিড়ির দোকানপাট। দক্ষিণে জেলেপাড়া, উত্তরে মালিপাড়া। মালিপাড়ায় মালি আর নেই, এখন নামটি বেঁচে আছে। ভালো কথায় লোকে বলে খারাপ পাড়া। মফস্বলে ছোট শহর হলেও বেচা কেনা, হাট বাজার বেশ জমজমাট শহর। মেয়ে মানুষটি যে বাড়ির দরজায় দাঁড়িয়েছিল, ওইখান থেকে মালিপাড়া শুরু বলা যায়। পৌষের দুপুর। দেখতে দেখতে রোদ কাত হয়ে গেছে কখন। পাড়াটার পূবের বাড়ির চালাগুলি পেরিয়ে কোঠা বাড়ির মাথায় ঠেকেছে রোদ। মেয়ে মানুষটির দরজার মাথায় একটি ছোট্ট সাইনবোর্ড টাঙানো রয়েছে। লেখা আছে, শ্রীমতী কৃষ্ণভামিনী দাসী, কীর্তন গায়িকা, ভিতরে অনুসন্ধান করুন। দাঁড়িয়ে আছে কৃষ্ণভামিনী নিজেই। মাজা মাজা রং, দোহারা গরম, মধ্য ঋতু আশ্বিনের নিস্তরঙ্গ ঢলঢল শরীর। বয়সটা অবশ্য গিয়ে ঠেকেছে তালে তালে আর একটু দূরে। দিনের হিসেবে আশ্বিনের দিন কাবার হয়ে অঘ্রাণের একটু শীত ধরেছে সেখানে। একটু রাশ ভারী, দলমলে কৃষ্ণভামিনী। কপালের সামনে পাতা পেরে চুল এগিয়ে দিয়েছে, সিথির সিঁদুর সামান্য। ডাগর চোখে এখনো সজাগ চাহনি, খরতাও আছে। কালো শাড়ি পরনে, গায়ে জামা নেই। মুখে পান টিপে ভুরু কুঁচকে তাকিয়ে আছে দক্ষিণে। চোখে ঠোঁটে রাগ রাগ ভাব। নাকছাবিটি নড়ে চড়ে উঠছে নাকের পাতায়। পূব কোলের কোঠাবাড়ির বারান্দা থেকে একটি মেয়ে জিজ্ঞাসা করল, দাঁড়িয়ে আছো যে কেষ্ট দিদি? কৃষ্ণভামিনী সেদিকে না তাকিয়ে বলল, দেখছি। কাকে? মরণকে। মেয়েটি হেসে বলল, বুঝেছি, তোমার খোলঞ্চিকে তো। তো সে মিমসেকে তো দেখলাম একটু আগে ভেপু ফুঁকতে ফুঁকতে রিক্সা চালিয়ে একটা লোক নিয়ে গেল পাড়ার মধ্যে। কথা শেষ হতে না হতেই হর্ন বাজিয়ে একটা সাইকেল রিক্সা এসে দাঁড়ালো কৃষ্ণভামিনীর বারান্দায়। রিক্সায় যাত্রী নেই। রিক্সাওয়ালা নেমে একটু অপ্রতিভ মুখে হাসল কৃষ্ণভামিনীর দিকে চেয়ে। কালো মানুষ, পেটা পেটা শক্ত চেহারা, বাবরি চুলও কালো, গোঁফ দাড়ি কামানো। এসব মানুষ একটু বয়স চোরা হয়, ধরা যায় না কিছুই। কালো মুখে ধুলো লেগে রুক্ষ দেখাচ্ছে। সদ্য রিক্সা চালিয়ে ফুলে উঠেছে হাত পায়ের পেশি।
অপ্রতিভ হয়ে হাসলে তাকে বোকা বোকা দেখায়। ভ্রু বাঁকিয়ে গম্ভীর গলায় জিজ্ঞাসা করল কৃষ্ণভামিনী, কটা বাজে? সে বলল, একটু দেরি হয়ে গেছে। কৃষ্ণভামিনীর রাগ চড়ল তার কথা শুনে। বলল, রিক্সা চালিয়ে খাবে, ওই চালিয়ে মরবে। ভগবান তোমার হাতে কেন শ্রীকল দিয়েছিল বলতে পারো? অন্য মেয়েটি কথা অনুযায়ী বোঝা গেছে লোকটি কৃষ্ণভামিনীর খোলুঞ্চি অর্থাৎ খোল বাজিয়ে। নাম গগন। হেসে বলল, ভগবানের বিষয় বলে কথা, কে যে কি হয় কেউ জানে। পয়সার কাজটা আমাকে করতে হবে তো, না কি বলো গো? বলে পূবের বারান্দার মেয়েটির দিকে তাকালো। কৃষ্ণভামিনীর কৃষ্ণ চোখে তারা জ্বলে উঠল দপদপ করে। চতুর্থ ঋতু অঘ্রাণেয় বৈশাখের বিদ্যুৎ বন্ধি তীক্ষ্ণ গলায় বলে উঠল, ও আবার কি বলবে? আমি বলছি, না পোষালে ছেড়ে দিলেই পারো। আমার কি শ্রীকল বাজির অভাব হবে? না তোমাকে পয়সা আমি দিতে চাইনি। রাস্তায় দাঁড়িয়ে সাক্ষী মানাচ্ছ লোককে? ন্যাকামো করে তবে মরতে আসা কেন এখানে? বলতে বলতে ভিতরে ঢুকে গেল কৃষ্ণভামিনী। দাঁড়িয়েছিল রানীর মতো, ফিরে গেল ক্রুদ্ধা রাজেন্দ্রাণীর মতো। দরজাটির পাল্লা নেই, নইলে বন্ধ করে দিয়ে যেত। বিমর্ষ হেসে গগন ফিরে তাকালো পূবের বারান্দার দিকে। সেই মেয়েটি, গগনকে নয়, কৃষ্ণভামিনীকে ভেঙচি কেটে চলে গেল। বাড়ির দরজাটি বড়, সে গেলে বড় লোকের বাড়ি ছিল এইটা। বাড়িটা নেই, পার্টিশন আর দরজার মাথাটা রয়ে গেছে। রিকশাটা ঢুকিয়ে দিল গগন উঠোনে। ভেতরে তখন কৃষ্ণভামিনী হাঁক দিয়েছে, রাধি, ও রাধা, কোথায় গেলি? রাধা ছুটে এলো ঘরে। ডাগর সাগর রাধা, কটা রং, ছোট ছোট চোখে ডাগর চোখের ঢুলুনি, ঠোঁট দুটি বড় লাল, একটু স্থূল। কৃষ্ণভামিনী বলল, নে হারমোনিয়ামটা টেনে নে। রাধা বলল, খোলুঞ্চি খুঁড়ো এলো না মাসি? কৃষ্ণভামিনী দেওয়ালের পেরেক থেকে খঞ্জনি জোড়া পেরে ধমকে উঠল, তুই বস, দেখিনি। খোল ছাড়াই হবে। পৌষ মাসের আর কটা দিন মাত্র বাকি। নগরদ্বীপ থেকে বাবাজির চিঠি এসে পড়েছে। দোসরা মাঘ বেরোতে হবে, আমার কাজ আছে। রাধা চোরা চোখে মাসির মুখ দেখে আর কথা বাড়ালো না। ওই মুখের কাছে মুখ বাড়ানো যায় না। প্রতি বছরই মাঘ মাসে কৃষ্ণভামিনী নগরদ্বীপে যায়। মাঘ মাস ভোর ভোর সকাল নগরদ্বীপের আখড়ায় আখড়ায় মন্দিরে মন্দিরে কীর্তনের আসর বসে। নগরদ্বীপের চেহারা বদলে যায়। স্বয়ং বিষ্ণু অবতরণ করেন। লোকে মাঘে যায় প্রয়াগে, বৃন্দাবনে, মথুরায়, ত্রিবেণীতে কল্পবাস করে। আর নগরদ্বীপে আসেন নামকরা মহাজনেরা,
মহাশয় বৈষ্ণবেরা, ত্রৈলোক্য আচার্য, কৃষ্ণনাথ ভট্টাচার্য, মোহিনীমোহন মল্লিক, এইসব বড় বড় পণ্ডিত, লেখাপড়া জানা বৈষ্ণব গায়কেরা আসেন, পদ রচনা করে, ভাঙেন গড়েন, পুঁথি নিয়ে বসেন বড় বড়। আসর হয় একদিন এক আখড়ায়। সে আসরে স্কুল কলেজের ছাত্র মাস্টার মশাইরাও ভিড় করে আসে। ওইসব আসরে কৃষ্ণভামিনীর বড় আদর। মহাশয়রা স্নেহ করেন মেয়ের মতো। বাবাজিরা তাকিয়ে থাকেন সতৃষ্ণ নয়নে। ভক্ত অভক্ত জনতার রক্তেও আখড়ায় দোলা লাগে। পানটি নেশার জিনিস। নবদ্বীপেও ভোরবেলা স্নান করে পানটি মুখে দেয় কৃষ্ণভামিনী। ঠোঁট রক্তরেখায় বেঁকে ওঠে। ধোয়া নীলাম্বরী পারে আঙুল তুলে গায়, বধূ তোমার দেওয়া গরবে, তোমার গরব টুটা বহে। নবদ্বীপ না গিয়ে পারে না কৃষ্ণভামিনী। আজকাল শহরে বাজারে আর তাদের বড় একটা ডাক পড়ে না। বায়োস্কোপ, থিয়েটার, রেডিও রেকর্ডে অনেক কীর্তন শোনে লোকে। যত শত মিষ্টি গলায় বাহারে পদের গান। তাছাড়া দিন গেছে বদলে। কৃষ্ণভামিনীর দেহ ও বয়সের ধারায় যুগটা পাশ কাটিয়ে গেছে অন্যদিকে। পাড়াতে তাদের ডাকতেও নাকি অসম্মান। সাইনবোর্ডটা ঝোলানো আছে এক যুগ ধরে। ওইটি দেখে কোনো দিন কেউ ডাকতে আসেনি তাকে। সাইনবোর্ডটির বয়স বেড়ে গিয়ে টিন বেরিয়ে পড়েছে, তাই নবদ্বীপ যেতে হয়। সেখানে কিছু বায়না পাওয়া যায়। কখনো দূর জেলা থেকে ডাক আসে, বর্ধমান, বাঁকুড়া, আড়তালায় মেদিনীপুর, উঁচুতে মানভূম। প্রবাসের বাঙালিরা ডাকেন কখনো সখনো। কীর্তনের খোঁজেই সবাই নবদ্বীপেই আসেন এখনো। কৃষ্ণভামিনীর কাছে না থাকলেও বাবাজিরা ঠিকানা দিয়ে পাঠিয়ে দেন এখানে। না গিয়ে উপায় কি? বছর দুয়েক আগে রাধা মাধব আখড়ার রাখহরি বাবাজি একদিন গানের শেষে এসে বলেছিল, কেষ্ট, আচার্যি মশাই বলেছিলেন এবার তোমার আখড়াটা একটু দেখতে হয়। ধক করে উঠেছিল কৃষ্ণভামিনীর বুক। কেন বাবাজি, গান জমেনি? বাবাজি বলেছিলেন, রাধে মাধব, এমনটি আর কার জমেছে গো? আচার্যি বলেছেন কেষ্টের বয়স হলো, আখাড়ের কিছু না হলে শেষ বয়সটা। একটু থমকে আবার বলেছিলেন, তোমার কথা সবাই ভাবেন, তাই বলছিলাম সব গুটিয়ে সুটিয়ে একেবারে নবদ্বীপেই চলে এসো, শেষ বয়সটা রাধা মাধবের সেবা করে। ধকধকানি থেমেছিল। বুকের যন্ত্রণাটা কমেনি কৃষ্ণভামিনীর। শেষ বয়স, যে কথাটি অনেকবার তার রক্তস্রোত বলে গেছে কানে কানে, আজ সকলে মিলে বলছে সেই কথা। সময় এসে গেছে, বেলা যায় বেলা যায়। কৃষ্ণভামিনী বুঝেছিল শুধু তার রূপ নয়, আরও কিছু আছে। বিলাপের দুই জায়গায় স্বর ছিঁড়ে গিয়েছিল। বুক ভরে দম নিয়ে
গলার শিরা ফুলিয়ে শেষ রক্ষা হয়নি। বাবাজি আরও বলেছিলেন, তোমার আর দোষ কি বলো? যেখানে আছো সেখানে থাকলে অনাচার তো একটু হবেই। অনাচার অর্থে নেশা ভাঙ আর শরীর পীড়নের ইঙ্গিত করেছিল বাবাজি। একেবারে মিছে বলেনি, কিন্তু নবদ্বীপে এসে থাকলে কি সেসবের কিছু কমতি হবে? একে তো সে আশ্রয় পাবে পরের আশ্রয়, কৃষ্ণভামিনী তাতে বড় ঘৃণা। আর রাঘহরি বাবাজি যখন ভালোবেসে, তখন অমন ঢুলু ঢুলু চোখ বাবাজির, কেষ্টকে ভালো না বেসে তার উপায় কি? সে ভালোবাসার আশ্রয় তো সইবে না তার। তবে আখেরের ব্যবস্থা করেছিল কৃষ্ণভামিনী। মালিপাড়ার মেশে নিজের জীবন তাকে শিখিয়েছে অনেক কিছু। রাধাকে পেয়েছিল সে 8 বছর বয়সে, আরও 12 বছর খাইয়ে পড়িয়ে বড় করেছে। গান গেয়েছে দেহ পণ্য করে, কীর্তনের দীক্ষাও দিয়েছে অনেক দিন। মালিপাড়ার কারবার ছেড়ে দেয়নি পুরোপুরি। মেয়েটার রং ঢং আছে, গলাটি একটু খড়ো, তবে মন্দ নয়, কিন্তু বড় মাথা মোটা। দিন রাত্রি সেজে গুজে আছে। সন্ধ্যা হলেই উকি ঝুঁকি মারবে এদিকে ওদিকে। মালিপাড়ার মন্ত্র পড়েছে তো কানে দিবানিশি, এখন রক্তের জ্বালা। প্রথম দিকে শেখাবার এতটা চেষ্টা ছিল না কৃষ্ণভামিনীর। গত 2 বছর থেকে সাঁড়াশির মতো চেপে ধরেছে সে রাধাকে, তালিম দিচ্ছে চুলের মুঠি ধরে। গত বছর নবদ্বীপে জায়গায় জায়গায় নিয়ে গিয়েছিল তাকে। আখড়ের ব্যবস্থা সে করেছে, কাউকে বলে দিতে হয়নি। তার গান গায়িকা কৃষ্ণভামিনী। আরও সে আখের আছে, সে কথা ভেবে কেন মন পড়ে? বধূ পীড়িতি করিয়া রাখিলে যদি, অভিসার নিশি কাটে কেন? না রাখিতে নিশি কাটে না যেন। খঞ্জনিতে 2 বার ঝুনঝুন করে কৃষ্ণভামিনী বলল, নে মানের গানটা ধর। রাধা উসখুস করে। এ বাড়িতে আরও 3 ঘর মেয়ে আছে। এ সময়ে তাদের কাছে বসে রাধা তাদের বাসর লীলার কাহিনী শোনে। বলল, কোনটা? কালকে যেটা হয়েছে। ভয়ে বলল, মনে পড়ছে না মাসি। কৃষ্ণভামিনী রাগে জ্বলে উঠল, বলল, তা তো তোর মনে পড়বে না, চিরকাল 12 ভাতারই তোর কপালে আছে, খণ্ডাবে কে? তারপর এক মুহূর্ত চুপ করে থেকে গুনগুন করে উঠল সে, তুমি সুনাগরী রসের আগরী, তেজহ দারুণ মান, সখীর বচনে কমল নয়নী, ঈষৎ কটাক্ষে চান। রাধা গান ধরতে না ধরতেই গগন এসে ঢুকল। কৃষ্ণভামিনী চেয়েও দেখল না। রাধার ভুরু দুটি নেচে উঠল শুধু। এ আসরে সে নিতান্তই বেমানান। ময়লা হাফ শার্ট গায়ে, তালিমারা ফাটা ফুল প্যান্ট পরা, রিকশাওয়ালার সঙ্গে কোনো মিল নেই এ ঘরের। এ ঘর
সাজানো গোছানো অল্প স্বল্প জিনিস, পরিষ্কার যুগল সজ্জা, সব কিছুতেই বিপরীত। দেয়াল থেকে খোলটি পেরে কপালে ঠেকিয়ে একটু দূরে বসল সে। কৃষ্ণভামিনীর চোখের পাতা নড়ল না, কিন্তু খোলঞ্চি রিনি রিনি খোলের বলে একাত্ম হয়ে গেল। রাধাও গলা ছাড়ল। গগন এ তল্লাটের নয়। 10 বছর আগে বর্ধমানে এক গ্রাম থেকে চলে এসেছে কৃষ্ণভামিনীর পেছনে পেছনে। কৃষ্ণভামিনী গাইতে গিয়েছিল সেখানে। লোকটির পিছু নেবার নজরে ছিল তার। দেখেই বুঝেছিল অন্তঃসার শূন্য, গেও বাউন্ডুলে। ঘর বউ জোটেনি কপালে। রেস্ত থাকলে একটু আশকারা দিত হয়তো কৃষ্ণভামিনী। মাগনা পিড়িতে মন তো দূরে থাক, শখও ছিল না একটু। লোকটি কয়েকদিন এদিক সেদিক করে হঠাৎ এসে বলেছিল, তোমার সঙ্গে একটু খোল বাজাবো ভাই। আজকে যেখানে অপরাধীর মতো এসে দাঁড়ালো, সেই দিনও তেমনি করে দাঁড়িয়েছিল। তখন কৃষ্ণভামিনীর দেহে শ্রাবণের খরস্রোত, আশ্বিনের ঢল বয়সের হিসেবে। চোখের পাতায় নিঃশব্দ ঝাপটাতে তাড়িয়ে দিতে চেয়েছিল, পারেনি। ওদিকে আবার গগন একটু চ্যাটাং চ্যাটাং কথা ছিল। বলেছিল, আমার রং কালা, ট্যাকও কালা, একটু বাজাতে চাই খালি। বাজিয়েছিল, বাজিয়ে নিয়েছিল কৃষ্ণভামিনী। তেওড়ার ঢঙে দুঠুকি বাজাতে বাজাতে গোলাপি নেশার মতো ঢুলছিল গগন, আর চোখ দিয়ে যেন চাটছিল কৃষ্ণভামিনীকে। দেখে শুনে ভামিনী রং ফিরিয়ে ক্যারেঙ্গা সুরে গেয়ে উঠেছিল, মতলবে তোর মন ঠাসা, ঘরের ভাত কাগের আশা, নাগর পথ দেখো হে। গগন দমেনি। এক মুহূর্ত তাল চড়িয়ে দিয়েছিল আর খ্যামটায়। এমন বাজিয়েছিল, পথ দেখানো যায়নি গগনকে একেবারে। তারপর বছর চলে গেছে। নানান কাজ করে গগন রিক্সা কিনে বসেছে এখানে। সারাদিন দুটি কাজ এখন, রিক্সা চালানো, ওইটি পেটের, কৃষ্ণভামিনীর সঙ্গে খোল বাজানো, ওইটি শুধু শখ, না আর কিছু টের পাওয়া যায়নি 10 বছরে। এখন কৃষ্ণভামিনীর দরকার হয়ে পড়েছে তাকে। তবে গগনের ওই লালা ঝরা চোখ দুটিকে কোনো আশকারা দেয়নি সে। রিকশাওয়ালার কাছে কীর্তন গায়িকা কৃষ্ণভামিনী বেচতে পারে না নিজেকে। মাগনা মানিনী নয়, কৃষ্ণভামিনীর মান আছে। মালিপাড়ার মেয়েরা ফুসলায় গগনকে, কি আশায় আছো, না হয় রিক্সা চালাও, আর মেয়ে মানুষ নেই এ সংসারে। আছে, কার ঘরে যাতায়াত নেই। তার রিক্সাওয়ালা বন্ধুরা বলে, ওরে শালা, কেষ্টভামিনীর মধু যে চলে যাচ্ছে বছরে বছরে। যারা খাবার তারা খেয়ে নিল, তোকে বেটা পাকা চুল বাঁচতে হবে ভামিনীর। গগন বললে, তা জানি, যাকে মধু না থাক মোম তো থাকবে। ভামিনীর পাকা চুল, সে ও যে অনেক ভাগ্য। এই মেরেছে, শালা কুত্তা নাকি রে। হাসে গগন, মাথা গুজে সাওয়ারি বয়। তখন বোঝা যায় তারও বয়সের শীতের বেলা লেগেছে।
ভামিনী তার চোখের দিকে তাকিয়ে বলে, মরণ, রিকশাওয়ালা হলেই অমন নোলা হয়। কথায় কথায় গগন দু একবার ভামিনীর বাড়িতে থাকার প্রস্তাব করেছে। খাওয়ারটা থাকাটি যদি এখানে ব্যবস্থা হতো মন্দ হতো না। ভামিনী উগ্রচণ্ডী মূর্তি নিয়ে তেড়ে এসেছে। বেরো বেরো বেরো! রাধা ঠেকে ঠেকে যাচ্ছে। ভামিনীর খঞ্জনি খুন খুন শব্দ থামিয়ে বলে, আহ, হলো না। মুখপুরি, একটু হেসে গা। হারমোনিয়াম ছাড়, খালি গলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গা। আগে বল। বলে নিজেই বলে, সখী, আমার মন নেই, কাকে বলো? আমার চোখ নেই, কাকে দেখাও? আমি বধির, শুনতে পাই নে সই, তবুও ওইখানে কে দেখা দেয়? ও কে? সখী, কেন কুঞ্জের ধারে দাঁড়িয়ে কালা? ফিরে যেতে বলো। এদিকে গগনের হাত যেন অবশ, খোলে চাটি নেই, হা করে তাকিয়ে যেন কৃষ্ণভামিনীর দিকে। রুখে উঠল কৃষ্ণভামিনী, আহ, মরণ! বলবার আগেই ঘিচিঘিচি করে খোল কথা বলে উঠল, ফিরে যেতে বলো। রাধা হাসে মিটমিট করে, জোরে হাসতে ভয় পায়, মাসি গলায় পা দেবে যে। আশ্চর্য! রাধা চোরা চোখে বিজলি হানে গগনকে। তার কটা রঙের শরীরের রেখা বড় ঝাঁক, নেশার মতো স্থূল টকটকে ঠোঁট দুটিকে যেন মনে মনে কি বলে। দেখে শুনে ঘেন্না ধরে কৃষ্ণভামিনীর। ছুরির রুচি বলে কিছুই নেই, গগনের রকম সকমও তেমনি। রাধা হাসিতে ঢুলে ঢুলে খোল বাজায়। বেলা গেল, পৌষের বেলা। এলো কখন গেল কখন কে জানে। এর মধ্যে ঘরের মধ্যে মশার সানাই বাজে, স্থির হয়ে বসতে দেয় না এক দণ্ড। ঘরে ঘরে ধোয়া পোড়া, সাজগোজ চলছে, বাতি জ্বলছে বারবাসরে। গান শেখানো শেষ হলো, গগন উঠে যাবে। কৃষ্ণভামিনী বলল, রাধি, রিকশাওয়ালাকে জিজ্ঞাস কর ওর খোল বাজাবার কত চাই। গগন বলল, খুব রেগে গেছো বাপু? 10 বছর যখন দেওনি থাক, সবটা একসঙ্গে দিও না হয়। কৃষ্ণভামিনী বলল, বাকি বকেয়া আমি ভালোবাসি নে। টান মেরে আঁচল নামিয়ে চাবির গোছা খুলতে খুলতে বলল, আর রাস্তার মানুষের সামনে ছোট লোকের মুখে ছোট কথাও শুনতে চাইনে। কালো মুখে হলদে চোখে গগনকে বোবা অসহায় জানোয়ারের মতো মনে হলো। মুহূর্ত নির্বাক থেকে বলল, আচ্ছা বাপু, আর কোনো কিছু বলবো না, এবার থেকে সময় মতো আসবো। বলে না দাঁড়িয়ে বেরিয়ে গেল। রিকশা বার করতে যাবে, দরজার পাশ থেকে রাধা বলল, চললে খলঞ্চি খুড়ো? গগন বলল, হ্যাঁ এলো। তোর মাসির যা রাগ। রাধা বলল ঠোঁট ফুলিয়ে, তা বলে তো আমি রাগ করিনি। গগন বলল হেসে, করবি নে, তুই তো আর কেষ্টভামিনী নোস। তা হ্যাঁ রে, রাতে কেউ আসবে নাকি তোর মাসির গান শুনতে আজ? হ্যাঁ, ওপরের মথুর ভট্টাচ
আসবে রাত 10টায়। থাকবে বুঝি রাতে? কি জানি। তুমি আসবে? সে কথায় কোনো জবাব না দিয়ে রিকশা নিয়ে বেরিয়ে গেল গগন। রাস্তার ওপর থেকে কে একজন শীষ দিয়ে উঠল রাধার দিকে চেয়ে। রাধা হাসল। মালিপাড়া জমে উঠেছে শীতের সন্ধ্যায়। জুড়িয়ে এলো রাত 10টাতেই। শীতে আপাদ মস্তক ঢেকে কোকাতে কোকাতে এলো মথুর ভট্টাচার্য। তার পিছনে পিছনে গগন। কৃষ্ণ ভাবিনী সেজেছে। শান্তিপুরের নীলাম্বরী তার বড় প্রিয়। রংটি মাজা মাজা হলেও মানায়। মুখে স্নো পাউডার মেখেছে। জামার গলাটি একটু বেশি কাটা। চওড়া ঘাড়ে ওর গলায় বয়সের ঢেউ পড়েছে। ঢাকা পড়েছে একটু চওড়া বিছে হাড়। পান রাঙানো ঠোঁট, পায়ে আলতা। ভট্টাচার্যকে দেখে অভ্যর্থনা করল। আসুন ভট্টাচার্য মশাই। মথুর বলল বুড়োটে গলায়, আহ, আসবো তা আসবো, কিন্তু তোমার সেই মেয়েটি, কি নাম তার? রাধা। হ্যাঁ, রাধা। আর তার মুখে একটু ভাব সম্মিলনের গান শুনবো। তোমার গান তো অনেক শুনেছি কেষ্টভামিনী। চকিত ছায়ায় এক মুহূর্তের জন্য কৃষ্ণভামিনীর মুখ অন্ধকার হয়ে গেল। অনেক শোনা হয়েছে, অনেক গান শুনবে লোক, কিন্তু কৃষ্ণভামিনীর দিন বুঝি আর নেই। ভাব সম্মিলনের কোলাকুলির রস উপচে পড়বে না আর বুঝি তার গানে। পর মুহূর্তেই হাসল, পঞ্চম ঋতুতে শীতার্ত শুষ্ক হাসি যেন। ভালো, তাই ভালো। সে আসল, রাধা যে তার সুদ। তারই গান শুনুক লোকে। বলল, বেশ তো, শুনবেন, বসেন। মথুর বসল। ভূতের মতো বেমানান। তালিমারা প্যান্টটা পরে হা করে বোকা চোখে গগন তাকিয়েছিল ভামিনীর দিকে। চোখে চোখ পড়তে চমকে খোল নামালো সে। রাধা তখন অন্য ঘরে। ভামিনী বলল, বসুন, তাকে ডেকে নিয়ে আসি। রাধাকে নিয়ে তখন অন্য ঘরে টানাটানি। ছাড়িয়ে নিয়ে এলো ভামিনী। মথুর বলল, এসো এসো। পৌষ সংক্রান্তি গেল। উত্তরায়ণে বাঁক নিল সূর্য। সোনার মতো রোদের ছায়া বেঁকে গেল একটু দক্ষিণে। দিনের ঘোমটা খুলতে লাগলো একটু একটু করে। দোসরা মাঘ রাধাকে নিয়ে রওনা হলো ভামিনী। গগনও এসে ঢাকা বারান্দায় তুলে দিল রিকশা। শ্রীখল নিল কাঁধে। সেও যায়, না গিয়ে পারে না। বাজাবার বড় স্বাদ। 10 বছর ধরে নবদ্বীপে সেও চেনা হয়ে গেছে। কেষ্টভামিনীর খোল বাজিয়ে তার নাম হয়েছে। গগন বড় খুশি। আর আজকাল অপরের খোল ধরলে একটু বাঁধো বাঁধো লাগে ভামিনীর। গগন সেখানে বেশ নাম। তবে বেশি দিন থাকতে পারে না, পেট চালাতে হবে তো। 2-4 দিন বাদে ফিরে এসে রিকশা নামায়। মালিপাড়ার মেয়ে পুরুষরা বলে, কেষ্ট খেতে দিল না বুঝি? গগন বলে, আমি কেন খাবো? রওনা হলো তারা। পাড়ার মেয়েরা মুখ বাঁকিয়ে বলল, মাগির ঠ্যাকরা দেখে
গা জ্বালা করে। স্টেশনে গিয়ে ভামিনী দুটি টিকিট কাটার পয়সা দিল গগনকে। গগন 3টি টিকিট কেটে নিয়ে এলো। নবদ্বীপে আসর জমে উঠেছে পৌষ সংক্রান্তির দিন থেকে। সকলেই অভ্যর্থনা করল কৃষ্ণ ভামিনীকে, আখড়ায়, মন্দিরে, চেনাশোনা বাড়িতে। রাধাকে গত বছরই সবাই দেখেছে। গত বছর রাধা বিশেষ সুবিধে করতে পারেনি, তবে রাধার কাজ ঘেঁষাঘেঁষির জন্য সকলে বড় ঠেলাঠেলি করেছে। গগন খলঞ্জিকেও চেনে সকলে। রাখো হরি বাবাজির আখড়াতে আস্তানা নিল ভামিনী। মহাজন মশাইরা সেখানে ঠাঁই নিয়েছে এক এক জায়গায়। আসরে দেখা হয় সকলের সঙ্গে। সকলেই ডাকে, কুশল জিজ্ঞাসা করে ভামিনীর। পরদিন গানের আসর বসল ভামিনীর। লোকারণ্য হলো সেই আসর, প্রথম দিন। সে কৃষ্ণ রাধা ভজল, খোল করতাল ভজল, মান্য গণ্য মহাজন গুরুজন ভজল, তারপর ধরল প্রভু না বাঁধিয়ে টানো, কি যে টানে টানো, আমারে জনম ভরিয়ে টানো, পিরিতে রশিতে বাঁধিয়া টানো, টানো হে, ধুলায় পড়ে কাটায় ফুলে, রক্ত ঝরে জলায় পুড়ে, মরিব তবুও টানো হে নাথ। অনেকক্ষণ গাইল ভামিনী, কিন্তু তেমন সারা শব্দ পড়ল না। নিজেকে বড় ক্লান্ত লাগলো ভামিনীর। ঠোঁট শুকিয়ে উঠতে লাগলো। চোখের কটাক্ষে সেই রং ফুটছে না, সুরের দোলায় হাত উঠছে না তেমন করে। এক ফাঁকে বাইরে এলো। রাখহরি বলল, কি হয়েছে তোমার কেষ্ট? কেন? গলা যে তোমার বয়সা ধরেছে। বয়সা? হেসে উঠল ভামিনী, বলল, এ বয়সে আবার বয়সা কি বাবাজি? সে তো ছেলে মানুষের ধরে। রাখহরি বলল, এই বয়সে ধরে গো? গলায় তোমার দোআঁশলা জট পাকাচ্ছে কেন? দোআঁশলা জট? আচমকা শীতে কাপ ধরে গেল যেন ভামিনীর বুকে। হেসে বলল, চা খেয়ে নিতে হবে। রাখহরি ভামিনীর আপাত মস্তক তির্যক চোখে দেখে হঠাৎ মিষ্টি হেসে বলল, থাক না, এবার না হয় থাক। তোমার রাধাকে গাইতে দাও, দেখা যাক কেমন শিখেছে। রাখহরির চোখের দিকে তাকিয়ে ভামিনীর রাঙা শুকনো ঠোঁটটাও বেঁকে উঠল। কিন্তু গাইতে বলবো রাধাকে? রাধা ভুরু তুলে ঠোঁট ফুলিয়ে গাইল, আমারে অবলা পেয়ে বুঝিয়ে সুঝিয়ে বাঁধিলে পিরিতি ফান্দে, অতি অভাগিনী কূট নাহি জানি, ফান্দ খোলে কি ছান্দে। গলা একটু খড়ো, কিন্তু কাঁচা গলায় চড়া সুরে আর কাঁচা বয়সে কিশোরীর ঠমকে আসর গুনগুন করে উঠল। কোথায় ছিল এই আসরের এই হাসি ও আনন্দাশ্রু? অন্ধকার চেপে আসছে ভামিনীর মুখে, তবুও হাসছে। শীত, বড় শীত, গুড়গুড় করে কেঁপে উঠছে বুকের মধ্যে। কেন? চুলের মুঠি ধরে যাকে শিখিয়েছে সেই রাধার গুণে বলিহারি যাচ্ছে সব, তার সুদের ঐশ্বর্য। স্বয়ং মোহিনী মল্লিক মহাজন আশীর্বাদ করলেন ভামিনীকে, বাহ, বেশ, শুধু আখেরের স্বার্থে
এমনটি শেখানো যায় না মা। তুমি সত্যিকারের আখেরের কাজ করেছো। বড় সুখ, তবু মুচড়ে মুচড়ে উঠছে বুক। কীর্তন গায়িকা কৃষ্ণ ভামিনী আর নেই, আখেরের কাজ আছে। এমন মহাজন কেন হলো না ভামিনীর, যে সুদের নেশায় বুঁদ হয়ে থাকে? কেবল 2টি দিন গগন চুপচাপ খোল বাজালো, আর অপলক চেয়ে চেয়ে দেখল ভামিনীকে। যতবার চোখাচোখি হলো, তার হ্যাংলামো দেখে ভামিনী বিরক্ত হয়ে ফিরিয়ে নিল মুখ। মরলে ওকে হাড় কখানা চিবাতে দিয়ে যাবে। 2 দিন পরে গগন বিদায় নিল, বলে গেল আবার আসবে মাঘে। ভামিনী মনে মনে বলল, পাঁচ চাইলে বাঁচি। তারপর গান চলল আখড়ায় আখড়ায়। রাধা এবার ভাসিয়ে দিল নবদ্বীপ। যা গায় সবই মানিয়ে যায়। একদিন ভামিনীরও যেত। যা করতো, যা বলতো, যা গাইতো, তাই ভালো লাগতো লোকে। খরস্রোতা ভামিনীকে দেখেছে সে রাধার মধ্যে, সবই রাধার পিছনে পিছনে। রাত্রে রাধাকে বুকে নিয়ে আদর করল ভামিনী। বলল, রাধি, আমার মান রেখেছিস, তুই মান রেখেছিস। বলতে বলতে চোখ ফেটে জল এলো। রাধা অবাক, একটু বিরক্ত। বলল, এ আবার কি শুরু করলে বাপু? ঘুমোতে দাও। ঘুমোতে দিল তাকে, নিজের হাতে ভালো করে কম্বল দিয়ে ঢেকে দিল। হয়, এমনটিই হয়। এ তো জনে জনে মহাজনে সবাই মিলে চোখে মুখে তাকে বন্দনা করছে, হবে না? এমন সময় কৃষ্ণ ভামনিরও হয়েছিল। আসরে আর ভালো করে ভামিনীকে কেউ সাধেও না, রোজ গাওয়াও হয় না তার। তবু আসরে আসরে থাকতে হয়, বসতে হয়। বায়না পাওয়া গেছে কয়েকটি। বায়নার শর্ত রাধা, তবে ভামিনীকেও চাই। চাই বই কি, সুদকে একলা ছাড়বে কি করে? মাঘের শেষে এলো আবার গগন। এসে দেখল ভামিনীর চোখের কোলে কালি, মুখখানি শুকনো, চলতে ফিরতে পিঠে ব্যথা। যেন এতদিনে সত্যি বুড়ি হয়ে গেছে সে। পা ছড়িয়ে বসে, তেমন সাজাগোজা নেই, যেন মালিপাড়ার সুখী মাসি। গগন বলল, শরীরটা তোমার খারাপ দেখছি যে। মুখ ঝামটা দিয়ে উঠল ভামিনী। শরীরটা ছাড়া বুঝি আর কিছু দেখতে পাস না ওই মরা খেগো চোখে? গগন বলল, তা তো দেখতে পাই। কি দেখতে পাও? তোমার দুঃখ। মরে যাই আর কি, উনি এলেন আমার দুঃখ দেখতে। তারপর হঠাৎ কি হলো ভামিনী, ভীষণ ক্ষেপে উঠল। বলল, গতর খেগো মিনসে, আর কবে ছাড়বে পেছন মরলে? তবে আগে মরি, তারপর ছিঁড়ে ছিঁড়ে খেয়েও। গগন একেবারে ভ্যাবাচেকা খেয়ে গেল। তাড়াতাড়ি বলল, আচ্ছা তাই হবে, তুমি চুপ করো, বলে সরে পড়ল। মাঘ মাসের শেষ কটা দিন কাটিয়ে যাত্রা শুরু হলো। গুটি সাতেক বায়না আছে কৃষ্ণনগরে, চোতখণ্ডে, রামপুরহাট, ধানবাদ, গোটা 10 প্রায়। সব জায়গাতেই সবাই ছুটে এলো কৃষ্ণ ভামিনীর নাম শুনে। মুঠি ভরে পয়সা বাহবা দিয়ে গেল রাধাকে। তবে ভামিনীকেও বাহবা দিয়েছে সবাই। সে নইলে এমন মেয়ে সাগরেদ কার হয়?
চোটখণ্ড অবধি সঙ্গে রইল গগন। ওইদিকে কাছাকাছি তার জন্মভূমি। সে বিদায় নিতে চাইল। ভামিনী বলল, আগে বললিনি কেন? আমার খোল বাজাবে কে? গগন বলল, পেটের ব্যবস্থা দেখতে হবে তো আমাকে। ট্যাগ যে ফাঁকা। ভামিনী বিরক্ত হয়ে বলল, না হয় খেতেই দেব। হলদে চোখে অন্যদিকে তাকিয়ে বলল গগন, না, পারবো না বাপু, খোল বাজিয়ে জোগাড় করে দিয়ে যাচ্ছি। সেই দিনই বর্ধমান শহর থেকে জুটিয়ে দিয়ে গেল একজনকে। ভামিনী ঠোঁট উল্টে বলল, মুরদ বড় মান, তার ছেঁড়া দুটো কান, আপদ কোথাকার, ও আবার খাবে খোল বাজিয়ে। পয়লা বৈশাখ ফিরে এলো কৃষ্ণ ভামিনী আর রাধা। রোজগারে একটু ভাটা পড়েছিল কয়েক বছর। এবার সুদ শুদ্ধ আদায় করে নিয়ে এসেছে ভামিনী। কিন্তু বুকের কাটার মতো একটা লোক পেছন নিয়েছে বর্ধমান থেকে। যত জায়গায় তারা গেছে সব জায়গায় গেছে লোকটা। ভাবও হয়েছে খুব রাধার সঙ্গে। রাধার আশা করাতেই এখানে ছুটে এসেছে। বুকে বড় ধুকপুক ভামিনীর। গগনের মতো হলেও ভালো ছিল, কিন্তু লোকটি অল্প বয়সী, পয়সাওয়ালা উগ্র ক্ষত্রিয় ঘরের ছেলে। সহজে ছাড়বে না। ভাব জমাবার চেষ্টা করেছে ভামিনীর সঙ্গে। রাধার সঙ্গে পীড়িতি হয়েছে, একেবারে দূর দূর করতে পারেনি। ফিরে এসে রাধা বলল, মাসি, লোকটা কিন্তু দুদিন থাকবে এখানে। ভামিনী গম্ভীর গলায় বলল, না। রাধা ফুঁসে উঠল, হ্যাঁ থাকবে। অবাক হয়ে তাকিয়ে রইল ভামিনী। কিন্তু সে তেজ নেই আর তার। নিস্তেজ গলায় বলল, মুখ পুরি, বেশি অত্যাচার করলে গলা যে যাবে। রাধা হুকুমের সুরে বলল, যাক। গলার জন্য কি কারোর ঘরে লোক আসা বাঁচছিল? অন্ধকার মুখে চুপ করে রইল ভামিনী। বুকের ভেতরটা পুড়তে লাগলো চাপা আগুনে। নয়নের মণিতে সে আগুন নেই, অঙ্গুলি সংকেত নির্দেশ নেই, রাজেন্দ্রীয় কৃষ্ণ ভামিনী নেই। সারা বাড়ি মজা দেখছে। রাধা আর তার লোকটি নিয়ে গুজগাজ করল সবাই। মালিপাড়ার বুড়ি ছুড়ি সবাই বলল, মাগের তেজ একটু কমেছে। কিসের তেজ? কেন? তেজ তো কোনোদিনই ভামিনী দেখায়নি কাউকে। সে যা তাই তো সকলের কাছে তেজ। গগন এলো যথাপূর্বক। আসতে লাগলো আগের মতোই। রাধার লোকটি বিদায় নিয়েছে। সব সময় ভামিনীর কথা মানে না রাধা, তবু ঝগড়া করে, টেনে হিচড়ে তাকে নিয়ে আসে ভামিনী। গান গায়, খোল বাজায় গগন। রাধাকে দেখাতে গিয়ে গলা খুলতেও লজ্জা করে যেন ভামিনীর। সপ্তমে বাঁধা রাধার গলা টং টং করে বাজে। ভামিনীর গলা বেসুরো ঢ্যাপঢেপে শোনায় সেখানে। অপ্রতিভ ছ্যাঁকড়ামি দেয়, আবার তোলে গলা, বলে, নে বল। রাধা বলে, থাক বাপু, তুমি বরং একটু শুয়ে থাকো কে। বলে উঠে যায়। কথা সরে না ভামিনীর মুখে, শুধু চুপ করে বসে থাকে। হঠাৎ এক সময় খেয়াল হয়, মুখামুখি খোল কোলে নিয়ে বসে আছে গগন। ভুরু কুঁচকে বলল, বসে আছো যে? গগন অপ্রতিভ হাসি হেসে বলে, যদি একটু গাও তবে বাজিয়ে যাই। কে, আমি? রস যে প্রাণে ধরে না দেখছি,
গাইবো এবার ঘাটে গিয়ে, পালাও পালাও। আরও একটি বছর গেল এমনি। রাধার সেই পীড়িতের ছেলেটি এসেছে মাসে একবার করে। এবছরও ঘুরেছে সঙ্গে 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 মালিপাড়াও এসেছে। এবার ফিরে এসে রাধা দুদিন বাদেই বলল, মাসি, আমি চলে যাব। ধক করে উঠল কৃষ্ণভামিনীর বুকের মধ্যে। 4 বছর আগে রাঘহরির কথায় এমনি ধক করে উঠেছিল। গানের গলা নেই, আজ কথা বলারও গলা নেই ভামিনীর। হা করে তাকিয়ে রইল রাধার নির্বাক দৃঢ় মুখের দিকে। খানিকক্ষণ পরে বলল, কোথায় যাবি? ওর সঙ্গে। ওর মানে? সেই পীড়িতের লোকটির সঙ্গে। বুকের মধ্যে কনকন করছে ভামিনীর। পঞ্চম ঋতুর দারুণ শীত নেমেছে, হিমপ্রবাহ। গলা গেছে, গান গেছে, ধমক ধমক গেছে। সুদ আছে আজ, আসল খেয়ে কবে গেছে। মথুর ভট্টাচার্যরা কবেই ছেড়ে গিয়েছে। টাকা পয়সা সোনা দানা ও কিছুই রানীর ঐশ্বর্য নেই। এ বয়সে আর কিসের বেশাতি করবে? কে আসবে এ ঘরে? ভামিনী বলল ভীত করুণ চোখে তাকিয়ে। বলল কীর্তন গায়িকা কৃষ্ণ ভামিনী। যাবি মানে? তোকে খাইয়ে পড়িয়ে বড় করলাম, লেখাপড়া শেখালাম, আমাকে কোথায় রেখে যাবি? রাধা বলল কটকট করে, খাইয়েছ পড়িয়েছ বলে আইন নেই যে তুমি আমাকে চিরদিন বেঁধে রাখবে। মন চাইছে যাকে তার সঙ্গে চলে যাব। মন চাইছে, এ বুঝি ভালোবাসা? থিয়েটার বায়োস্কোপে এমনি পীড়িতের আজকাল নাকি বড় ছড়াছড়ি। কিন্তু দুদিনে যে তেজ ভেঙে যাবে। ঘরের বউ না, কুলোটা। তোকে যে এমনি একদিন করে এক রাধাকে খাওয়াতে পড়াতে হবে। গম্ভীর গলায় বলল ভামিনী। যা। এমন আচমকা আর নির্বাকভাবে বলল ভামিনী যে রাধা এক মুহূর্ত থমকে রইল। কুকড়ে উঠল ঠোঁট দুটি। ভামিনী বাইরের দরজার কাছে গিয়ে দক্ষিণ দিকে দেখল একটা রিকশাওয়ালা যাচ্ছিল। তাকে বলে দিল, তোমাদের গগন রিকশাওয়ালাকে একটু ডেকে দিয়ে যাও তো। ওদিকে যাওয়ার তাড়া লেগেছে, আর 3 ঘরের মেয়েরা সবাই হেসে কুটিপাটি হচ্ছে। খবর উঠেছে সারা মালিপাড়া। সবাই একবার করে দেখতে আসছে রাধা আর তার নাগরকে। রাত 10টায় চলে যাবে ওরা। ভামিনী বসেছিল বাতি জ্বালিয়ে। মনটা বড় গান করতে চাইছে, পারছে না ওদের কথা ফিসফিস খিলখিল হাসিতে। একটু পরেই গগন এলো, বলল, তুমি নাকি ডেকেছ? ভামিনী বলল, হ্যাঁ, বলেছিলাম আমার একটা লোক দরকার, রোজগেরে লোক, আমাকে রাখতে পারবে এই রকম। কয়েক মুহূর্ত হা করে চেয়ে রইল গগন। বৈশাখ মাস, সারা গায়ে ধুলো বালি গগনের, কালো মুখে ঘাম। তারপর হঠাৎ অপ্রস্তুত হয়ে হাসল গগন। অন্যদিকে চেয়ে বলল, তা আমাকে যদি বলো, এখনো রিকশাটা চালাই, রোজগারও হয়, আমি তোমার কাছে থাকতে পারি। ভামিনী বলল, তোর যদি মন চায় থাক, তো নয় আমাকে রাখাও বটে। গগন বলল, তা তো বটে, তবে আজকে রাত থেকে থাকি।
ভামিনীর চোখে যন্ত্রণা ও ঘৃণা। বলল, এসো, খাওয়াটাই আজ থেকে তাহলে এখানেই হবে। তাই হবে। গগন বেরিয়ে গেল। ঘণ্টাখানেক পর ফিরে এলো। একটু খাটো হলেও কোচা দিয়ে আজ ধুতি পরে এসেছে গগন। গায়ে খাড়ের কাঁচা জামা, গলায় একখানি সুতির চাদর, পায়ে অবশ্য টায়ার কাটা স্যান্ডেলটি আছে। এই বেশে তাকে রিকশা চালিয়ে আসতে দেখে সবাই হইচই করে উঠল। ভামিনীর বাড়ির মেয়েরাও হেসে কুটিপুটি। ও মা, এ কি খলঞ্চি খুঁড়ো! ওদিকে যাওয়ার সময় হলো। বিদায় নিল রাধা গগন ভামিনীর কাছ থেকে। ভামিনী নীরব। গগন বলল, সুখে থাকিস, বুঝে চলিস। চলে গেল ওরা। তারপর সবাই উকিঝুঁকি দিতে লাগলো ভামিনীর ঘরে। ভামিনী রান্না শেষ করলো। চোখ না তুলে মাটির দিকে চেয়ে আসন পেতে খেতে দিল গগনকে। খাওয়া হলে গা ধুয়ে ধোয়া কাপড় পরে গগনের সামনে এসে দাঁড়ালো ভামিনী। হাসবার চেষ্টা করছে না, বুকটা বড় ধড়ফড় করছে। ঠাটবাট করতে হবে, কিন্তু রক্তে যে দোলা নেই, বয়সের ভারে অচল। তবুও হেসে তাকালো। চোখের চারিপাশে কোচ পড়েছে, সেই চোখে অসহায় ইঙ্গিত। গগন হেসে মাথা নাড়ল। দরজা বন্ধ করলো ভামিনী, জানলা বন্ধ করলো, বাতিটা কমালো, কিন্তু জ্বলতেই লাগলো। সামান্য অস্পষ্টতা। তার কাছে এসে হাত ধরল গগনের। গগন চমকে উঠে বলল, কই, হারমোনিয়াম পারলে না? ঈষৎ বিরক্ত হয়ে ভামিনী বলল, কেন, গাইবে না? কৃষ্ণ ভামিনী বলল, শোবে না? তেমনি অপ্রস্তুতভাবে হাসতে গিয়ে প্রথমবার গগনের মুখটা বিকৃত হয়ে গেল। বলল, কেষ্ট ভামিনী, ওইটির জন্য তোমার কাছে আসিনি। তুমি যা দেবে সব নেব, কিন্তু কেষ্ট ভামিনী। বলে কয়েক মুহূর্ত চুপ করে থেকে ঢোক গিলে বলল, তোমার কাছে থেকে বাজাবো, তাই চাইছি এতকাল ধরে। বিস্মিত স্বয়ং সে ফিরে তাকালো কৃষ্ণ ভামিনী। পর মুহূর্তে চোখে জল এসে পড়ল তার। অবরুদ্ধ গলায় বলল, কেন? গগন বলল, বাবারে, সব ভুলে গেলাম কীর্তন গায়িকা কেষ্ট ভামিনীর গলা শুনে। সে কি ভুলতে পারি? আজ যদি ডাকলে একটু বাজাতে বলো আমাকে। কে বলবে, কে কথা বলবে? হৃদয়ের সব গান আজ আর এক গানের রসে সে গলা বুঝে গেল। হারমোনিয়াম পেরে নিল গগন। শ্রীখোলটিকে কপালে ঠেকিয়ে কোলে নিয়ে বসল। বলল, গাও। হারমোনিয়ামে সুর উঠল। কৃষ্ণ ভামিনী সুর দিল। সুর উঠল, স্বর উঠল। সেই স্বরে পঞ্চম ঋতু পেরিয়ে ষষ্ঠ ঋতুর বাতাস লাগলো। সারা মালিপাড়া প্রেতদিনীর মতো ফিসফিস করে হাসতে লাগলো। কেষ্ট ভামিনী আবার গাইছে গো। এরই সাথে শেষ হলো আজকের ছোট গল্প সমরেশ বসুর লেখা ষষ্ঠ ঋতু। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। গল্প ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সমৃদ্ধ করবেন।